কথা, এই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি এই মামলায় কর্মী পক্ষের হয়ে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। তা তিনি আজকে মুখ্যমন্ত্রী, তার আমলে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকারের দ্বারা, এটা আমাদের ভালো লাগছে না। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি আইনজীবী লাগিয়ে যাতে ডিএ মামলায় জয় পাওয়া যায় এবং বিগত সরকারকে দেনার দায়ে ফেলানো যায় সেই দিকে সচেষ্ট ছিলেন। আজকে তার ঘাড়ে এসে পড়েছে, এখন তিনি নানা রকম বাহানা দিয়ে এই ডিএ মামলাটাকে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর করতে চাইছে। তো আমরা 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যতখানি আশ্বস্ত হয়েছিলাম, ঠিক ততখানি হতাশ হয়েছি যে রাজ্য সরকার যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছেন সেই কমপ্লায়েন্স রিপোর্টের বিষয়ে রায় হয়ে গেছে। এই রায় সরকারকে কার্যকর করতেই হবে, তাতে কোনো বাহানা চলবে না। যে রায় 5ই ফেব্রুয়ারি হয়ে গেছে, সরকারের সামনে দুটো অপশন, হয় রায় মানো, না হলে জেলে যাও। এটা বিলম্বিত হলেও হবে। তবে আমরা কর্মী সংগঠন, সবসময় সরকারের সঙ্গে লড়াই করে যাব, মারামারি করে যাব, এটা তো কাঙ্ক্ষিত নয়। কোর্ট যে রায় দিয়েছে সেই রায় কিন্তু ইমপ্লিমেন্ট এই সরকারকে করতে হবে। সরকার বলেছে 15% কম দেব, আমরা গ্র্যান্টিং এইড কর্মচারীদের ভাতা মানে বকেয়া দিয়ে দেব, এগুলো আবার বলার দরকার কি আছে? ওখানে তো রোপা মেনে তো রায়টা দিয়েছে। এই যে 20% বা 1 অক্টোবর, এটা কে ঠিক করলেন? এটা হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ঠিক করেছেন, মানে তাদের সদিচ্ছা থেকে এই টাকাটা দিচ্ছেন। এবং সদিচ্ছা থেকে, সরকারের সদিচ্ছা বা সরকারের দয়া থেকে যদি ডিএ দেওয়া হয়, কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে সেটা গত 15 বছরে আমরা বুঝেছি। 1 জুন আর আজকে 6ই আগস্ট, একটা পয়সাও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পায়নি। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে বললেন যে জানুয়ারি 2027-এর মধ্যে আপনারা 7ম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন পেনশন পেয়ে যাবেন। কিন্তু এখন একটা পেনশন মানে পে কমিশন গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান আবার পরিবর্তন হয়েছে, এখনো তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পে কমিশন কাজ শুরু করেনি। কাজেই যদি 6 মাসও সময় নেয়, তাহলেও জানুয়ারির মধ্যে কোনোভাবেই পে কমিশনের রায় কার্যকর হচ্ছে না। কাজেই আমরা সরকারের এই ধরনের মানে কর্মীদের প্রতি ব্যবহারের সঙ্গে আমরা প্রত্যাশা করিনি। এটা স্টেট বেসড কোনো সিপিআই এর আদৌ কোনো অস্তিত্ব নেই। তা সেটা দিয়ে আগের সরকার আমাদের যা প্রাপ্য, যে কজনকে দেওয়া হয়েছিল, অল্প কিছু লোককে দিয়েছিলেন, সেই যারা পেয়েছিল তাদেরকে কিন্তু আমাদের প্রাপ্যের 57% কম দেওয়া হয়েছিল। তা আমরা আশা করেছিলাম নতুন সরকারের কাছে 1 জুনের বৈঠকে আমরা বলেওছিলাম যে এই ভুলটা সংশোধন করা, কিন্তু সেই ভুল সংশোধন তো করা হয়নি। উল্টে আগের সরকার 100% নিউট্রালাইজেশনের কথা বলেছিল, বর্তমান সরকার 85% নিউট্রালাইজেশনের কথা বলেছিল। অর্থাৎ এই প্রাপ্য যেটা আমাদের, সেটা আরো অনেকটাই কমে যাবে এবং যারা পেয়েছেন তাদের হয়তো ফেরত দিতে হবে। সেই ডিএ মামলার আপডেটটা কি হলো? যে 38% ডিএ দিয়ে দেওয়ার কথার একটা বিষয় ছিল, সেই বিষয়টা কতদূর এগোলো? না, 38% ডিএর বিষয়টা অন্য, সেটা কারেন্ট ডিএ, সে প্রসঙ্গে পরে আসছি। আজকে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে 5ই ফেব্রুয়ারি 2026, তো রায় হয়েছে। তা আগের সরকার এবং বর্তমান সরকার কোনো সরকারই পূর্ণাঙ্গ রূপে রায়টা কার্যকর করেননি। তার বিরুদ্ধে আমাদের কন্টেম্প পিটিশন আছে, তার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যেটা হলো যে মনিটরিং কমিটি যেটা তৈরি হয়েছিল মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে, তারা যে রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, সেই রিপোর্টের কোনো কপি কিন্তু যারা রেসপন্ডেন্ট আমরা, আমাদের কাছে দেয়নি। ফলে স্বাভাবিকভাবে আমাদের ওই মানে রিপোর্টে কি আছে তার সেই রিপোর্ট সম্পর্কে আমরা সহমত, না রিপোর্টের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে, এইটা সুপ্রিম কোর্টের পক্ষে জানা সম্ভব হয়নি। সেই জন্য 2 দিন সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট, যে আগামী 2 দিনের মধ্যে এই যে মনিটরিং কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের কপি আমাদের রেসপন্ডেন্ট সংগঠনগুলোকে দিয়ে দিতে হবে। এবং আমরা এই মনিটরিং কমিটির রিপোর্ট দেখে আমাদের যা বক্তব্য, যে পয়েন্টে আমরা সহমত সেগুলো লিখবো আমরা সহমত, যে পয়েন্টে আমরা বিরোধিতা করছি সেগুলো আমরা বলবো, সেইটা আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো, আমাদের আইনজীবীরা জমা দেবেন। এবং এফিডেভিট করে জমা দিতে হবে না, পয়েন্ট ওয়াইজ উত্তর দিলেই হবে। তা আমরা জমা দেবো, তারপর আগামী 18 তারিখে এই মামলাটা শুনানি হবে। এখন মুশকিল হচ্ছে যে আমরা খুব মানে নতুন একটা সরকার এসেছে, আমরা মাননীয় যে মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের প্রত্যেকটি দাবিকে সমর্থন করেছেন, সোচ্চার হয়েছেন, এমনকি বিধানসভায় তুলেছেন, আমাদের বিভিন্ন কর্মচারী সংগঠনের সভায় গেছেন, মঞ্চে গেছেন এবং দাবিগুলোকে সমর্থন করেছেন। এবং 1 জুন যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে এই সরকার কর্মী বান্ধব সরকার হবে, এই সরকার আদালতে আপনাদের সঙ্গে লড়াই করবে না। কিন্তু মুশকিল হচ্ছে কমপ্লায়েন্স রিপোর্টটা যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে আমাদের আইনি লড়াই করতেই হচ্ছে।
এবং আরো দুর্ভাগ্যের বিষয় যে আগের সরকারটা তো ভয়ঙ্কর কর্মী বিদ্বেষী সরকার ছিল। তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে একটা কল্পিত সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্টেট বেসড তারা হাজির করেছিল, যাতে তারা বলছিল যে 1982-কে 100 পয়েন্ট ধরা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। তারা বলেছিল 2012 হচ্ছে 100 পয়েন্ট। এখন স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা বারবার রাজ্য সরকারের আইনজীবীদের প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি এআইসিপিআই কে মান্যতা না দেন তাহলে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার ক্ষেত্রে তো একটা আপনারা সূচক তো ব্যবহার করছেন, সেই সূচকটা কি আমাদের জানান? তারা জানাতে পারেননি। মানে এই ধরনের কোনো সূচক অর্থাৎ স্টেট বেসড কোনো সিপিআই এর আদৌ কোনো অস্তিত্ব নেই। তো সেটা দিয়ে আগের সরকার আমাদের যা প্রাপ্য, যে কজনকে দেওয়া হয়েছিল, অল্প কিছু লোককে দিয়েছিলেন, সেই যারা পেয়েছিল তাদেরকে কিন্তু আমাদের প্রাপ্যের 57% কম দেওয়া হয়েছিল। তা আমরা আশা করেছিলাম নতুন সরকারের কাছে 1 জুনের বৈঠকে আমরা বলেওছিলাম যে এই ভুলটা সংশোধন করা, কিন্তু সেই ভুল সংশোধন তো করা হয়নি। উল্টে আগের সরকার 100% নিউট্রালাইজেশনের কথা বলেছিল, বর্তমান সরকার 85% নিউট্রালাইজেশনের কথা বলেছিল। অর্থাৎ এই প্রাপ্য যেটা আমাদের সেটা আরো অনেকটাই কমে যাবে এবং যারা পেয়েছেন তাদের হয়তো ফেরত দিতে হবে। আবার আগে সরকার বলেছিলেন ডিসেম্বর 2026 অব্দি তারা সময় চেয়েছিলেন এই রায় কার্যকর করার জন্য। এই সরকার 2028 সাল পর্যন্ত সময় চেয়েছেন। আর সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, এদের জন্য কমপ্লায়েন্স রিপোর্টে বা কোথাও কোনো জায়গায় কিন্তু সরকার কিচ্ছু বলছেন না, অথচ এরা এই বকেয়া ডিএটা পাবে। এবারেও যে কারেন্ট ডিএর অর্ডার হয়েছে দেখবেন যে ডেলি রেটেড কর্মচারীদের জন্য 121 টাকা ডেলি রেট বেড়েছে। তাদের নেই। সব থেকে আতঙ্কের জায়গা যেটা, যে এই সরকার কমপ্লায়েন্স রিপোর্টে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনস অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন আন্ডারটেকিংস, এগুলোর কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই মামলার পেরিফেরির মধ্যে পড়েন না। তাদের এই মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে তারা উপযুক্ত নন এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন তাদের এই মামলার রায়ের আওতা থেকে বাইরে রাখা হোক। এটা আমাদের কাছে ভয়ঙ্কর মানে খুব এর জায়গা, আশঙ্কার জায়গা। তা আমরা 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যতখানি আশ্বস্ত হয়েছিলাম, ঠিক ততখানি হতাশ হয়েছি যে রাজ্য সরকার যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছেন সেই কমপ্লায়েন্স রিপোর্টের বিষয়ে সুপ্রিম কোর্টে লড়াই হবে, আমরা লড়াই করব এবং সুপ্রিম কোর্টই শেষ কথা বলবেন। কিন্তু আমাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে একটা কথা বলেছেন যে রায় 5ই ফেব্রুয়ারি হয়ে গেছে, সরকারের সামনে দুটো অপশন, হয় রায় মানো না হলে জেলে যাও। এটা বিলম্বিত হলেও হবে, তবে আমরা কর্মী সংগঠন, সব সময় সরকারের সঙ্গে লড়াই করে যাব, মারামারি করে যাব, এটা তো কাঙ্ক্ষিত নয়। সেজন্য সরকারের আমাদের দাবি দেওয়ার প্রতি, বিশেষত সুপ্রিম কোর্ট যেটাকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে, সেইটার জন্য কিন্তু সরকারের সদর্থক পদক্ষেপ নেওয়াটা কিন্তু উচিত ছিল। সব থেকে বড় কথা, এই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি এই মামলায় কর্মী পক্ষের হয়ে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। তা তিনি আজকে মুখ্যমন্ত্রী, তার আমলে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকারের দ্বারা, এটা আমাদের ভালো লাগছে না। আর কারেন্ট ডিএ যেটা বললেন যে 20% ডিএ 1 অক্টোবর থেকে চালু হয়েছে, অনেকেই লাফাচ্ছেন যে 20% ডিএ পাচ্ছি, আমরা কিন্তু লাফাচ্ছি না। তার কারণ আগের সরকারের বিরুদ্ধে আমাদের যে মূল লড়াইটা ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে, ডিএটা তোমার দয়ার দান নয়, কর্মচারীদের অধিকার। সুপ্রিম কোর্টও সেই একই কথা বলেছে। আমরা সেই অধিকারের প্রতিষ্ঠা চেয়েছিলাম। এই যে 20% বা 1 অক্টোবর, এটা কে ঠিক করলেন? এটা হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ঠিক করেছেন, মানে তাদের সদিচ্ছা থেকে এই টাকাটা দিচ্ছেন। এবং সদিচ্ছা থেকে, সরকারের সদিচ্ছা বা সরকারের দয়া থেকে যদি ডিএ দেওয়া হয়, কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে সেটা গত 15 বছরে আমরা বুঝেছি। কিন্তু এই 20% ডিএ দেওয়ার ক্ষেত্রেও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানলেন না, ফলে আমরা হতাশ হয়েছি। আর পে কমিশন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে পে কমিশনের যে প্রাপ্য বেতন, ভাতা, পেনশন আমরা পেয়ে যাব। 45 দিন দূরস্থান। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে বললেন যে জানুয়ারি 2027-এর মধ্যে আপনারা 7ম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন পেনশন পেয়ে যাবেন। কিন্তু এখন একটা পেনশন পে কমিশন গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান আবার পরিবর্তন হয়েছে, এখনো তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পে কমিশন কাজ শুরু করেনি। কাজেই যদি 6 মাসও সময় নেয় তাহলেও জানুয়ারির মধ্যে কোনোভাবেই পে কমিশনের রায় কার্যকর হচ্ছে না।
কাজেই আমরা সরকারের এই ধরনের মানে কর্মীদের প্রতি ব্যবহারের সঙ্গে আমরা প্রত্যাশা করিনি। এটা আমরা সরকারের কাছে দাবি করব যে আপনারা আপনাদের কর্মীদের প্রতি যে আপনাদের নীতি সেটা বদলান। আপনারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, কথা যেমনটা ছিল তেমনটা কি কাজ হচ্ছে? না, মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 জুন আমাদের বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা মুখ্যমন্ত্রীকে যেটা বলেছিলাম যে দেখুন, কেএমসি এলাকায় যে রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা মানে ব্যাংকগুলো থেকে মানে পেনশন পায়, তারা আজ পর্যন্ত কিন্তু বকেয়া ডিএ পায়নি এবং তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষুব্ধ। আমরা বারবার কিন্তু চিফ সেক্রেটারিকে বলুন বা আপনার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে বলুন, চিঠি দিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত হয়নি। তিনি তখন তাদেরকে নির্দেশ দিল সেই 1 জুন আর আজকে 6ই আগস্ট একটা পয়সাও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পায়নি। আজকে দেখুন ডিএ মামলাটা ছিল, ডিএ মামলাটা গত 23শে জুলাইও ছিল, সেদিনকে হয়নি। তার আগের দিন একটা রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করেছে। কোথায় দাখিল করেছে? না, সর্বোচ্চ আদালত আমাদেরকে কপি দিয়েছে। এই কমপ্লায়েন্স রিপোর্ট নিয়ে আমরা তো কিছু বলবো না, কমপ্লায়েন্স রিপোর্ট কোর্টকে দিয়েছে সর্বোচ্চ আদালত, তারা দেখবে। আমরা যেটা দেখবো, আমরা বারবার ইন্দু মালহোত্রা কমিটির কাছে রিপোর্টটা চেয়েছি কিন্তু তারা দেয়নি। আজকে সেই বার্তা ওটাতেই কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালত ইন্দু মালহোত্রা কমিটিকে নির্দেশ দিল যে 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট পড়ে আমাদের থেকে তার উত্তর গুলো তৈরি করে কোর্টকে জমা দিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ শুনানি হবে, তার ডেটটা দিয়েছে 18ই আগস্ট। আজকে দেখলাম বিগত দিনের যে আইনজীবীরা ছিল, ব্যারিস্টার ছিল, ব্যারিস্টার র্যাঙ্কে, তারা কেউ নেই। মাননীয় তুষার মেহতা মানে ওই কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট জেনারেল, তিনি সওয়াল জবাব করেছেন। আমাদের তরফ থেকে উপস্থিত ছিলেন রউফ রহিম, মানে সর্বোচ্চ আদালতে। এখান থেকে গিয়েছিলেন আপনারা সকলেই জানেন মাননীয় ফিরদৌস শামীম আর গোপা বিশ্বাস এবং আমাদের যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা অনলাইনে ছিলেন। সেখানে আমরা আজকে সারাদিন ছিলাম। তবে কোর্ট যে রায় দিয়েছে সেই রায় কিন্তু ইমপ্লিমেন্ট এই সরকারকে করতে হবে। সরকার বলেছে 15% কম দেব, আমরা গ্র্যান্টিং এইড কর্মচারীদের ভাতা মানে বকেয়া দিয়ে দেব। এগুলো আবার বলার দরকার কি আছে? ওখানে তো রোপা মেনে তো রায়টা দিয়েছে। রোপা মেনে যারা যারা ডিএ পায় তাদের সকলকে দিতে হবে। এবং সত্যি বিকাশবাবু আজকে বলেছে যে রায় হয়ে গেছে, এই রায় সরকারকে কার্যকর করতেই হবে, তাতে কোনো বাহানা চলবে না। আমাদের পক্ষে এই যে ইন্দু মালহোত্রা কমিটিকে বলেছিল যে আপনি এটা দেখভাল করবেন, আমরা আশ্চর্য হয়ে যাই যে ইন্দু মালহোত্রা কমিটি কি বলেছে যে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ক্যালকুলেশন করে ডিএটা দিতে হবে না, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিএটা দেবেন। রাজ্য সরকার ইচ্ছে মতো ক্যালকুলেশন করে ডিএটা দিয়েছে, যার জন্য আমরা মানে 53-54% ডিএ কম পেয়েছি। 100 টাকা হিসাব হয়েছে, সেখানে 43-44 টাকা পেয়েছি। বাকিটা কোথায় গেল? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে এবং পরিষ্কার বলেছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। অতএব আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার কোনো মতে একটা রাজ্য সরকার মানে ওটাকে ভঙ্গ করতে পারে না। অতএব ডিএ আমাদেরকে দিতে হবে। এবং আরেকটা কথা বলি, আশ্চর্যের ব্যাপার যে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি আইনজীবী লাগিয়ে যাতে ডিএ মামলায় জয় পাওয়া যায় এবং বিগত সরকারকে দেনার দায়ে ফেলানো যায় সেই দিকে সচেষ্ট ছিলেন। আজকে তার ঘাড়ে এসে পড়েছে, এখন তিনি নানা রকম বাহানা দিয়ে এই ডিএ মামলাটাকে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর করতে চাইছে। আজকে তো তার উচিত ছিল যে ঠিক আছে, আমরা মামলাটা তুলে নিচ্ছি এবং কোর্টের রায় অনুযায়ী আমরা রোপা মেলে যারা যারা ডিএ পায় বকেয়া ডিএটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা ইন্টারেস্ট ক্লেম করিনি। আর এমন ভাবে ক্যালকুলেশন করছে যে শূন্য হয়ে গেছে। আমরা মানে যেই ডিএটা পেয়েছি সেই ডিএটা বর্তমানে নাকি শূন্য, কেটে নিচ্ছে, মাইনাস ডিএ করেছে। এই হিসাবগুলো আমরা পেয়েছি। এইভাবে ডিএ কিছুতেই আমরা মানবো না। আমাদের এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতেই হবে। আগামী 18 তারিখে 18ই আগস্ট আশা করছি পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই দিন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে আমি ওই দিন সশরীরে থাকবো। এখন দেখা যাক 18 তারিখ কি হয়।